দর্শক শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশ ভারত এই দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে। আপনারা জানেন যে নানা বিষয় নিয়ে বিরোধ এখন তুঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করে একে ঐক্যমত্যে পৌঁছেছেন। বলা হচ্ছে, সবাই মনে করছেন দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত এসেছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উস্কানিমূলক বক্তব্য এবং আগরতলায় বাংলাদেশের যে সহকারী হাই কমিশন আছে তাতে হামলা করার মধ্য দিয়ে। তো বাংলাদেশ ভারতের এই যে উত্তেজনাকর অবস্থায় যে সার্বিক পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে আজকে যোগ দিচ্ছেন ভারতের বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব চন্দন নন্দী। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ কনক। তো দাদা, এই যে ধরেন আমাদের দেশ থেকে হাসিনা পালিয়ে গেল, ভারতে আপনার আশ্রয় দিলেন হাসিনাকে, বাংলাদেশে যে বিতাড়িত শয়তান বলে চিহ্নিত সব খুশি বিতাড়িত শয়তান পালিয়েছে, কিন্তু এরপর থেকে মনে হচ্ছে ভারতের রাজনীতিবিদদের জিনগ্রস্ত আচরণের মতো আমরা দেখছি যে নানাভাবে একটা উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। ভারতের মাটিতে বসে ভারতের টেলিফোন লাইন, ইন্টারনেট লাইন ব্যবহার করে বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য হাসিনা চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলছেন আগুন লাগিয়ে দাও, ওইটা ভেঙে দাও, ওইটা পুড়িয়ে দাও। তো এই যে সার্বিক পরিস্থিতি, বর্তমানে যে সিচুয়েশনটা তৈরি হলো, আপনি কিভাবে দেখছেন, কি মনে করছেন, আপনার বিশ্লেষণটা কি? আমার মনে হয় যে 5ই অগস্টের পর থেকে যেই পরিস্থিতি দেখা দিয়েছে বাংলাদেশে, অনেকটা মানে আমি ডিসক্রাইব করব একটা ফেজ অফ আনসার্টেনটি। যেই সোকল বন্ধুত্ব দেশ ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়, তা সেটা খুব সাডেনলি সেই পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাওয়ার পর একটা প্রলংড পিরিয়ড অফ আনসার্টেনটি চলছিল, এবং সেই পিরিয়ড অফ আনসার্টেনটি এখনো চলছে। এক নম্বর হলো যে ডিপ্লোম্যাটিক লেভেলে একটা এনগেজমেন্ট যদিও বা থেকে থাকে বাংলাদেশ আর ভারতের মধ্যে, পলিটিক্যাল লেভেলে সেই এনগেজমেন্টটা হয়নি। কেন কিনা পলিটিক্যাল লেভেল থেকে সেই অ্যাকসেপ্টেন্স এই ইন্টারিম গভর্নমেন্টের, যেটা ভারতের তরফ থেকে অনেকেই হয়তো আশা করেছিল বাংলাদেশে, সেটা হয়নি। আর পলিটিক্যাল এনগেজমেন্ট না থাকাতে একটা এই যে সোকল্ড বা নট সোকল্ড, সার্টেনলি একটা যে পিরিয়ড অফ আনসার্টেনটি চলছে, সেটা এখনো চলছে এবং আগামী অনেকদিন ধরা চলতেও পারে। এখন অনেকে এটা ভাবছে যে বাইডেন সরকারের তো জানুয়ারি মাসে তারা বেরিয়ে যাবে, আর ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসবেন ফর্মালি ফর দ্য সেকেন্ড টাইম। অনেকে হয়তো ভাবছে যে ট্রাম্প সরকার আসার পর ভারতের যে রিভার্স একটা হয়েছিল এই সময় থেকে, সেটা হয়তো আবার চেঞ্জ হতে পারে। আমি এতটা হোপফুল না, কেন কিনা আমার মনে হয় যে জানুয়ারি মাসে আসার পরেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পরিবর্তন আসবে বাংলাদেশকে নিয়ে আর ভারতকে নিয়ে, সেটা এত তাড়াতাড়ি এক্সপেক্ট করা যায় না। অনেকে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে একটা দ্বন্দ্বের ফেজ যাচ্ছে এই মুহূর্তে, অনেকে সেটা ভাবছে যে বাংলাদেশের উপরে একটা ইনফ্লুয়েন্স যেটা ইন্ডিয়ার ছিল, সেটাকে ফেরত পাওয়ার একটা চেষ্টা হতে পারে। কিন্তু এখন যে পিরিয়ড অফ আনসার্টেনটিটা চলছে, তার সঙ্গে যে টেনশনটা চলছে, সেটা হয়তো কিছুটা কেটে যেতে পারে আগামী কিছুদিনের মধ্যে, যখন আমাদের ফরেন সেক্রেটারি মিস্টার বিক্রম মিশ্রি ঢাকায় যাবেন। ভারতীয় গণমাধ্যমে এটা প্রচার হয়েছে ভালোভাবে যে বিক্রম মিশ্রি হয়তো 10 তারিখ বা 9 তারিখ বা 10 তারিখ বাংলাদেশ ঢাকায় যেতে পারে। তো অবভিয়াসলি এটা একটা পার্ট অফ দি এনগেজমেন্ট যেটা ফরেন সেক্রেটারি লেভেলের হয়ে থাকে, সেটা স্লেটেড ছিল আগের থেকেই। আর উনি এই মানে এর মধ্যে এই যে যাবেন, সেটা একটা নর্মাল ভিজিট হবে। কিন্তু সত্যি কি নর্মাল ভিজিট হবে? আই এম শিওর যে বিক্রম মিশ্রির ওখানে যাওয়ার পর সিচুয়েশনটা হয়তো আরেকটু বেশি ক্লিয়ার হতে পারে, এবং যে টেনশনটা ইতিমধ্যে চলছে, সেটা হয়তো অনেকটা সেটেল ডাউন করে যেতে পারে। দাদা, আমি একটু যদি বলেন যে পিরিয়ড অফ আনসার্টেনিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন, বা অ্যাকসেপ্টেবিলিটি? পিরিয়ড অফ আনসার্টেনিটি, ওই যে বললাম যে রাজনৈতিক লেভেলে, ডিপ্লোম্যাটিক লেভেলে এনগেজমেন্ট থেকে থাকলেও আমাদের হাই কমিশনার বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির লোকজনদের সঙ্গে দেখা করেওছেন আগেও। নর্মাল এনগেজমেন্ট তো রয়েছেই অনেকটাই, কিন্তু একটা পলিটিক্যাল যে এনগেজমেন্ট দরকার ছিল আর কি, যে দুই দেশের চিফ এক্সিকিউটিভ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের ইন্টারিম সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তাদের মধ্যে একটা যদি মিটিং হতো, হয়তো এর আগে হয়নি, এর আগে নিউ ইয়র্কে ওনারা গিয়েছিলেন দুজনে, কিন্তু অবভিয়াসলি সেটা সেই মিটিংটা হয়নি। তবে ওখানে ফরেন মিনিস্টার লেভেলের একটা এনগেজমেন্ট হয়েছিল, ইন্ডিয়ার এস জয়শঙ্কর এবং বাংলাদেশের তহিদ হোসেন সাহেবের মধ্যে একটা এনগেজমেন্ট হয়েছিল বিহাইন্ড দ্য সিন, কিন্তু সেটা পলিটিক্যাল এনগেজমেন্টে চেঞ্জ হতে মানে দিকে যায়নি। তো সেখান থেকেই কিন্তু একটা লেভেল অফ আনসার্টেনটি তৈরি হয়, আর সেটা এখনো চলছে। আরেকটা লেভেল অফ আনসার্টেনটি হচ্ছে যেটা অন দ্য গ্রাউন্ড দেখা দিচ্ছে, দুদিকেই একটা লেভেল অফ উত্তেজনা আছে, দুদিকেই মিডিয়া খুবই একটা ন্যাশনালিস্ট স্ট্যান্ড নিয়ে ব্যাপারটাকে দেখছে আর কি। মিডিয়া বললে তো ইন্ডিয়ান মিডিয়া তো ইচ্ছা মতো যাচ্ছে, তাই অপপ্রচার করে যাচ্ছে ইন্ডিয়ান মিডিয়া। বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারেন অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস বাংলাদেশে অগস্ট 5-এর পরে অনেক উঠে গিয়েছিল, সেটার এভিডেন্স তো আছেই। তারপরে কিছুটা কমার পরে, কেন কিনা তখন এই যে স্টুডেন্ট কোঅর্ডিনেটরস যারা আছে তারা প্রাইমারিলি সেই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টসটাকে এগিয়ে ছিল এবং ইউনূস সাহেবের প্রথম স্পিচেও উনি বেশ স্ট্রং কথাবার্তা বলেছিলেন। এখন এপাশ থেকে যে উত্তেজনাটা আমরা দেখছি সেটা হচ্ছে অনেকটাই সো কল্ড পারসিকিউশন অফ হিন্দুসদের নিয়ে সেই প্রতিক্রিয়াটা, সেই রিয়াকশনটা এদিকে দেখা গেছে এবং সেটা বেশ তীব্রভাবে দেখা গেছে। আর গণমাধ্যমেও সেটা ভালোভাবেই প্রজেক্টেড হয়েছে। সেটা নেগেটিভলিও হয়ে থাকতে পারে, সেটা বাংলাদেশ পারসিভ করছে নেগেটিভলি হয়েছে। আর ইন্ডিয়ার তরফ থেকে আপনার কি মনে হয় গণমাধ্যমের ভূমিকাটা সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখেন? ধরেন কিছু কিছু টেলিভিশন যেভাবে করছে বিভিন্ন প্রোপাগান্ডা, দেখেন কিছু টেলিভিশন যেগুলো আছে সেগুলোকে ঠিক কোয়ালিটি টেলিভিশন নিউজ চ্যানেল আমি অন্তত মনে করি না। মানে রেসপন্সিবল জার্নালিজম করার মতন ক্ষমতা টেলিভিশন চ্যানেলে ইন্ডিয়ার খুব কয়েকটা চ্যানেল বাদ দিয়ে আমি বলবো যে বাকিরা ইরেসপন্সিবল জার্নালিজম, সো কল্ড ইরেসপন্সিবল রিপোর্টস বা জার্নালিজম করে। সো সেটা ঠিক জার্নালিজম বলা যায় না। কিন্তু আরেকটা জিনিস যেটা আমিও লক্ষ্য করি, আমিও প্রচুর মানুষকে চিনি বাংলাদেশে, একটা অ্যান্টি ইন্ডিয়া ফিলিং তৈরি হয়েছে। সেই অ্যান্টি ইন্ডিয়া ফিলিংটা যতটা না আগে ছিল অগস্ট 5-এর পর, এখন সেটা আরেকটু তীব্র হয়েছে। কেন কিনা এটা হচ্ছে ওই অ্যাকশন রিয়াকশন ওর সাইকেলের মধ্যে পড়ে গিয়ে দুদিক থেকে একটা, ওই যে বললাম, কম্পিটিং একটা ন্যাশনালিস্ট স্ট্যান্ড নেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। ইন্ডিয়ার দিক থেকে একটা রাইট উইং হিন্দু সেন্ট্রিক মানে বক্তব্য বা হিন্দু সেন্ট্রিক একটা ডাইরেকশন নিয়েছে, সেটাকে কাউন্টার করার জন্য বাংলাদেশেও একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস তৈরি হয়েছে, যেটা আগেও ছিল, এখন মানে আগে মানে অগস্ট 5-এর পরে সার্টেনলি, আর এখন সেটা আরো তীব্র হয়েছে। এখন দরকার হচ্ছে যে দুদিকের যে রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক এরা আছেন, অফিসিয়ালসরা আছেন, তারা যাতে এই জিনিসটাকে যাতে হাতের বাইরে না যায়, সেটাকে থামাবার জন্য নিশ্চয়ই একটা চেষ্টা চালানো উচিত। সেটা এখন ডিপ্লোম্যাটিক লেভেলে তো অবশ্যই হবেও ফরেন সেক্রেটারি যাওয়ার পর, কিন্তু একটা পলিটিক্যাল লেভেলের এনগেজমেন্ট নিতান্ত জরুরি হয়েছে। কেন কিনা এই জিনিসটা নিয়ে বাংলাদেশ কতটা কমফোর্টেবল থাকবে বা ইন্ডিয়া কতটা কমফোর্টেবল থাকবে, সেটা যদি একটা অনিশ্চয়তার জায়গায় পৌঁছয়, তাহলে এই যে প্রলংড পিরিয়ড অফ আনসার্টেনটি চলছে সেটা আরো প্রলংড হয়ে যেতে পারে, আর সেটা দুই দেশের জন্যই ক্ষতিকারক হবে। অনেকগুলো মানে যেগুলো হয়তো শেখ হাসিনার সময় যে এগ্রিমেন্টস গুলো হয়েছিল, সেগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা একটা নির্ধারিত করতে হবে বাংলাদেশ সরকারের। ইউনিল্যাটারালি সেগুলো কোনো অ্যাকশন নিয়ে তো কাজ হবে না, সেটা ডিপ্লোম্যাটিক লেভেলে আর পলিটিক্যাল লেভেলে একটা এনগেজমেন্ট না হলে তার কোনো সলিউশন আমি অন্তত দেখতে পাচ্ছি না। তো আর তার মধ্যে যদি বাংলাদেশে এই অনিশ্চয়তাটা আরো বেড়ে যাচ্ছে, কেন কিনা বাংলাদেশের মানুষরাও ঠিক বুঝতে পারছে না যে সিচুয়েশনটা ইন্টারনালি কিভাবে নর্মালাইজ হবে। সেটা কি একটা নির্বাচন হওয়ার যে একটা রাস্তা যদি বের হয়, বা এই ইন্টারিম গভর্নমেন্ট যদি কোনো রোড ম্যাপ দেয়নি এখন অব্দি, কিন্তু তারা যদি একটা নির্বাচনের দিকে যায়, বিএনপিও সেটা চায় যে যত শীঘ্র হোক একটা রিজনেবল টাইম ফ্রেমের মধ্যে আর্লি ইলেকশনস না হলে বাংলাদেশের যদি নিজস্ব পলিটিক্যাল একটা রেজলিউশন না হয়, ইন্টারনাল পলিটিক্যাল রেজলিউশন, যে দেশটা কোন দিকে যাবে,
কোন একটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, সেই ডেমোক্রেটিক প্রক্রিয়াটা প্রথমেই হচ্ছে একটা ইলেকশন হওয়া উচিত। সেটা বিএনপি চায় যে তাড়াতাড়ি হোক, কিন্তু সেই জায়গাটা না যাওয়া অবধি এই অস্থিরতাটা চলবে বাংলাদেশের মধ্যেও। আর বাংলাদেশের মধ্যেও অনেক পলিটিক্যাল ইন্টারেস্ট আছে যারা চাইবে যে এই অ্যান্টি ইন্ডিয়া ফিলিংসটা থাকলেই তাদের কনস্টিটুয়েন্সি যারা ওরা টার্গেট করে কনস্টিটুয়েন্সিকে, তারা তাদের ভোট দেবে। এখন কিন্তু আপনি কি মনে করছেন না যে গত 15 বছরে হাসিনা যেভাবে ইন্ডিয়াকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছে, হাসিনা যেভাবে ইন্ডিয়ার জন্য সকল কিছু উন্মুক্ত করে দিয়েছে, ধরেন কি চুক্তি হয়েছে আমরা কিন্তু জানি না, কোথায় কি দেওয়া হয়েছে আমরা কিন্তু জানি না, এই আদানির সঙ্গে অসম চুক্তি থেকে শুরু করে বিজেপির ফান্ডের টাকা দেওয়া পর্যন্ত। তো হাসিনার এই 15 বছরের অ্যাক্টিভিটি মানুষের মনে যে ক্ষোভের সৃষ্টি করেছে, এটার সাথে অন্য কোনো বিষয় নাই। কিন্তু ধরেন যে একতরফা যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখা হাসিনাকে, এরকম একটা ফ্যাসিজমকে সমর্থন করা, তো এবং আমার মনে হয় না যে এখানে আপনি যেটি বলছিলেন যে এই অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংকে কাজে লাগিয়ে কোন রাজনৈতিক এখন বাংলাদেশে 90% লোক অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেছে, মানে অ্যান্টি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান পলিসির এগেইনস্টে তারা প্রতিবাদ করছে। তো আপনি কি মনে করেন যে গত 15 বছরে হাসিনার মতো একটি ফ্যাসিস্টকে সমর্থন দেওয়া তিনটি নির্বাচনে, যেটি গায়ের জোরে নির্বাচন, মধ্যরাতে নির্বাচন, একতরফা নির্বাচনে, এই যে একটি গণতান্ত্রিক দেশ দাবি করা রাষ্ট্র যে সমর্থন দিল, এই জন্য ইন্ডিয়ার ক্ষমা চাওয়া উচিত? প্রথমে ক্ষমা চাওয়া কিনা আমি তো বলতে পারবো না ক্ষমা চাওয়া কিনা, কিন্তু ইন্ডিয়ার যেটা করা উচিত সেটা হলো অ্যাজ দ্য বিগার নেবার, মানে অ্যাজ দ্য লার্জার নেবার, ইন্ডিয়াকে একটা স্টেপ নেওয়া উচিত। ওই যে বললাম যে ডিপ্লোম্যাটিক লেভেলে যে এনগেজমেন্টটা হচ্ছে সেটাকে আপগ্রেড করে হয়তো একটা পলিটিক্যাল লেভেলে এনগেজমেন্ট যদি করা যায়, তাহলে হয়তো একটা রাস্তা বেরোবার সুযোগ বেরিয়ে আসতে পারে। এখন ক্ষমা চাওয়ার ব্যাপারটা সেটা আমরা কি বলার, সেটা হচ্ছে সরকার বলবে নেবে কিনা। কিন্তু হ্যাঁ এটা বলবো যে পলিটিক্যাল এনগেজমেন্টটা জন্য আমার মনে হয় ইন্ডিয়ার সেই পদক্ষেপটা নেওয়া উচিত অ্যাজ দ্য লার্জার নেবার, যাতে কি ইন্ডিয়ার ইন্টারেস্ট যা আছে আর কি বাংলাদেশে বা এই অঞ্চলে, সেটাকে যাতে প্রোটেক্ট করতে পারে ইন্ডিয়া, সেটার জন্যই কিন্তু সেই ইন্টারেস্টটাই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। আর সেই জন্যই ইন্ডিয়াকে সেই স্টেপটা নিতে হবে যাতে কি তার নিজের ইন্টারেস্ট গুলোকে সামাল দেওয়ার জন্য টু হ্যাভ আ ভেরি ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ আ নিউ বাংলাদেশ। এখন সেই নিউ বাংলাদেশটা হচ্ছে এই ইন্টারিম সরকার রিপ্রেজেন্ট করছে। কিন্তু আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে এবং ফোকাস করতে হবে যে এই ইন্টারিম সরকারটার পপুলারিটিটা কতটা। এই ইন্টারিম সরকার এই কয়েক মাসের মধ্যে, 3 থেকে 4 মাসের মধ্যে যে খুব একটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে বা খুব একটা নিজেকে কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনকে জয় করতে পেরেছে, সেটা আমি বলবো যে সেটা হয়নি। ইকোনমিক ফ্রন্ট এখন এই ইন্টারিম গভর্নমেন্টের একটা ইন্টারেস্ট আছে যে ইন্ডিয়া বাংলাদেশের টেনশনটাকে দেখিয়ে সামনে রেখে ইকোনমিক যে ক্রাইসিসটা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, প্রাইস রাইজ এখন অব্দি নর্মালাইজ হতে পারেনি বা কিছুটাও কমেনি, সেটাকে ঢাকবার জন্য বা তার নিজস্ব ফেলিয়ার্স গুলো যে কদিন ধরে হয়েছে সেগুলোকে ঢাকবার জন্য হয়তো এই অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্টটাকে আরো বেশি হাওয়া দেওয়ার একটা চেষ্টা হলেও হতে পারে। না দাদা, ইন্ডিয়ার যে হাওয়াটা বা ইন্ডিয়ান যে টেনশন, সেটি তো তৈরি হচ্ছে ভারতের পক্ষ থেকে, এটি বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু তৈরি হচ্ছে না। বাংলাদেশের যদি আপনি যেটি বলছিলেন হিন্দুদের উপরে অত্যাচার 5ই আগস্টের পরে হয়েছে, এটা আমি একটু আপনাকে বলি, one cannot disagree on this, এটা আমি আপনাকে বলি, এখন আমি দাদা একটু এই তর্ক আর বিতর্কের মধ্যে যদি দুটো দেশ পড়ে, সেটা কিন্তু এই যে বললাম যে একটা সাইকেলের মধ্যে চলে আসলে। আমার দুটো প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টের পরের এই যে সহিংসতা বা হামলা যেটা আপনি বলছিলেন, এটা কিন্তু কোনো সাম্প্রদায়িক হামলা না, এবং আমাদের সেনা আমরা বলতে পারি যে হিন্দুরা আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল, ভায়োলেন্সের কোনো জায়গা নেই, সেটা হিন্দুদের উপরে হোক কি মেজরিটি কমিউনিটির উপরে হোক কি আওয়ামী লীগের লোকজনদের উপরে হোক, ভায়োলেন্সের কোনো জায়গা থাকা উচিত না। আমাদের সেনাপ্রধান বলেছেন যে টোটাল 31টা হামলা হয়েছে এবং এগুলো কোনোটাই সাম্প্রদায়িক হামলা না, যারা হামলা শিকার হয়েছেন। কারণ আওয়ামী লীগের 15 বছরে আপনি মনে করেন যে তার হিন্দু নেতা কর্মীরা দাপট দেখায় নেই, অত্যাচার করে নেই, করছে, এটা মানুষের স্বাভাবিক ক্ষোভ। কিন্তু স্পেসিফিক্যালি যেভাবে ইন্ডিয়া প্রচারণা চালাচ্ছে, আচ্ছা এই ধর নেপালও তো একটা হিন্দু প্রধান দেশ না, 81% মতো সেখানে হিন্দু জনগোষ্ঠী। তো বাংলাদেশে হিন্দুদের অনেক রকম কিছু হলে ইন্ডিয়ার তো মাথা ব্যথা শুরু হয়ে যায়, কেন আমি থেকে বুঝলাম না। একটা দেশে ইন্ডিয়া থেকে হচ্ছে না, হচ্ছে তো তো বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু ইন্ডিয়া একেবারে রাষ্ট্র তো রাষ্ট্র, আমাদের হাই কমিশনে হামলা করে ফেললো, মমতা ব্যানার্জি জাতিসংঘের সৈনিক চায় এখানে, শুভেন্দু অধিকারী পাসপোর্ট ভিসা বন্ধ করে দাও, চিকিৎসা বন্ধ করে দাও, বাঙালি ঢুকতে দিও না, এত উগ্রতার কারণ কি? এটাই তো আমি বললাম যে বাংলাদেশে যেভাবে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, এটা তো আপনারা করছেন। হ্যাং অন,
5ই আগস্টের পরে সেটা আগের থেকে ছিল এবং সেটা 5ই আগস্টের পরে তীব্র হয়েছিল। এটা তো আমরা পলিটিক্যাল সায়েন্সে বলবো এটা হলো একটা মোবিলাইজেশনের প্রসেস। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে বিজেপি এই যে সোকল্ড অ্যান্টি হিন্দু সোকল্ড অ্যান্টি হিন্দু পদক্ষেপ বা অ্যান্টি হিন্দু মেজার্স যে হয়েছে বা অ্যান্টি হিন্দু ভায়োলেন্স, হিন্দুদের বিরুদ্ধে ভায়োলেন্স হচ্ছে, সেটাকে পশ্চিমবঙ্গের বিজেপিও নিজের কাজে লাগাচ্ছে আর কি। সেই জন্য আপনি একটু আগে পশ্চিমবঙ্গে যে বিজেপির প্রধান আছে শুভেন্দু অধিকারী, তার নাম নিলেন। তো কিছুদিন আগে যে ইলেকশনটা হলো আর কি, আমাদের লোকসভা ইলেকশন, সেখানে আপনি যদি দেখেন সেখানে বিজেপি কিন্তু 18টা সিট থেকে 10টা সিটে নেমে এসেছিল। তো তার পরবর্তীকালে পশ্চিমবঙ্গে যে বিজেপি আছে তার মধ্যে একটা ইন্টারনাল ওদের নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট তারা আবার ফেরত পেতে চায় সেই জায়গাটা, সেই মোবিলাইজেশনটা তো তারা করবেই। যেমনি ভাবে ইসলামিস্ট ফোর্সেসরা বাংলাদেশে মোবিলাইজ করছে অন অ্যান অ্যান্টি ইন্ডিয়া প্ল্যাটফর্ম, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও কিন্তু বিজেপিরা অ্যান্টি বাংলাদেশ একটা সেন্টিমেন্ট তৈরি করার জন্য হিন্দু ভোটটাকে মোবিলাইজ করা বা হিন্দু ভোটটাকে কনসলিডেট করা বা হিন্দু ভোটটাকে বাড়ানোর জন্য। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে কিসের জন্য অ্যান্টি ইন্ডিয়া ফিলিংস গুলো তৈরি হচ্ছে আর পশ্চিমবঙ্গে কেন একটা অ্যান্টি বাংলাদেশ ফিলিংস তৈরি হচ্ছে, সেটাকে হাওয়া দেওয়ার পেছনে আমরা জানি কে আছে, বিজেপি আছে। তো সেটা ভেরি ভেরি অবভিয়াস। আর এখানে একটা খুব কনভিনিয়েন্ট একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে বা কাজে লাগানো হয়েছে, সেটা হচ্ছে ইসকনকে নিয়ে। আমরা জানি যে ইসকন খুব একটা পপুলার না বাংলাদেশের হিন্দুদের মধ্যে। তো ইসকনের ব্যাপারটা আমি যখন 2018 ইলেকশন হয় তখনও কিন্তু আমি নোটিস করেছিলাম ইসকন আস্তে আস্তে তাদের পপুলারিটিটা বাড়াবার চেষ্টা করছে। এটা নিয়ে আমি লেখালেখিও করেছিলাম তখন। আর এখন তো আমি যা দেখতে পাচ্ছি যে ইসকন বা ইসকনের একটা পার্টিকুলার সেকশন এর মধ্যে জড়িত হয়ে গেছে। কিন্তু যতটুকু আমি জানি বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের হিন্দুদের বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তার থেকে আমি বুঝি যে ইসকনের খুব একটা বেশি ফলোয়িং নেই হিন্দুদের মধ্যে। তো এদের কাজে লাগানো হয়েছে, তার মধ্যে তো কোনো দোরাই নেই। নালে তো এদিকে এত দরদ জাগতো না বা এত বুক ফেটে যেত না হিন্দুদের প্রতি। তো 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 সেটাই হলো কথা যে দুদিকেই পলিটিক্যাল মোবিলাইজেশন হওয়ার একটা চেষ্টা চলছে। একটা দিকে হচ্ছে যে একটা অ্যান্টি ইন্ডিয়ান প্ল্যাটফর্মে মোবিলাইজেশন হচ্ছে, আর পশ্চিমবঙ্গে বিজেপির মাধ্যমে একটা অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। দুটোই কিন্তু ডোমেস্টিক পলিটিক্স, নিজস্ব ডোমেস্টিক পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করার জন্য বা একটা সার্টেন ডাইরেকশন দেওয়ার জন্য। না, এখন আপনি যদি বলেন যে অ্যান্টি ইন্ডিয়ান বিষয়টাকে আমরা কাজে লাগাচ্ছি, ভারতের সাথে কোন প্রতিবেশী সুসম্পর্ক? নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, সবাই তো ইন্ডিয়ান। তো এটা অ্যান্টি ইন্ডিয়ান যেটা আমি বলবো, এখন ইদানিং আবার কিছুদিন হলো আমরা দেখতে পাচ্ছি যে মালদ্বীপের এটাও একটু পাল্টেছে। তারাও এনগেজ করতে চায় ইন্ডিয়াকে, যে এই ট্যুরিজমের ব্যাপারটা বন্ধ হয়ে যাওয়ার একটা জায়গায় চলে এসেছিল ইন্ডিয়া থেকে ট্যুরিস্ট যাওয়াটা, সেটাকে থামানো গেছে আর কি। হ্যাঁ, তারপরে শ্রীলঙ্কাতে একটা ইলেকশন হলো, প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো, একজন লেফটিস্ট মিস্টার দিসানায়েকে উনি প্রেসিডেন্ট হলেন। তারপরে ওদের জেনারেল ইলেকশন হলো, সেখানেও কিন্তু লেফটিস্টরা ফিরে এসছে ভালোভাবে, ভালো সিট পেয়ে ফিরে এসছে। তো আমরা দেখছি, বাট সেখানেও কিন্তু আমি কোনো অনেকে ভাবছিল যে মিস্টার দিসানায়েকে একটা অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড নিয়ে সেটাকে করবে, কিন্তু সেটা কিন্তু দেখা যায়নি। তো বাংলাদেশ, হ্যাঁ, অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস যেটা আমি বললাম শেখ হাসিনার 2014 ইলেকশনের পর থেকে কিন্তু বাড়তে শুরু করলো, আর এমন জায়গায় গিয়ে গেল সেটার রিফ্লেকশন আমরা দেখলাম 5ই আগস্টের পর, যে চরম লেভেলে পৌঁছে গেছিল বা এখন যেটা পৌঁছেছে। তো সেখানে ওই যে বললাম যে যেখানেই একটা রিলিজিয়াস লাইনে একটা ডিভিশন যদি হয়, সেখানে মোবিলাইজ করাটা খুব একটা বেশি প্রবলেমেটিক হয় না হয়তো। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক ধরনের কথা নানান লেভেল থেকে বেরিয়ে এসেছিল। আমরা নর্থ ইস্টকে বিপদে ফেলে দিতে পারি, ইন্ডিয়ার নর্থ ইস্টকে বিপদে ফেলে দিতে পারি। সেটা কতটুকু কি হবে কি না হবে না সেটা তো আমি বলতে পারি না, কিন্তু এতে কিন্তু সিচুয়েশনের কোনো ভালো দিক যাওয়ার একটা জায়গা থাকে না, এটা একটা খারাপ দিকে যাওয়ারই একটা জায়গা থাকে। আমি এখন অব্দি কোথাও পড়িনি বা দেখিনি গণমাধ্যমে যে ডক্টর ইউনূস এসে বাংলাদেশের লোকজনকে বলতে যে এই জিনিসটাকে টোন ডাউন করা।
ইয়েস, উনি একটা সর্বদলীয় বৈঠক করেছেন। অনেকে ভাবছে যে এটার থেকে একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি হওয়ার একটা জায়গা থাকতে পারে। এখন সেটা বাংলাদেশের জন্য কতটা কতটা ফ্রুটফুল হবে, কতটা গেইনফুল হবে, কতটা ভালো হবে, বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনটাকে যদি তারা মোটামুটি একটা কন্ট্রোলে আনতে পারে, স্পেশালি ইকোনমিক সিচুয়েশনটা। কেন কিনা দেখা যাচ্ছে যে এই উপদেষ্টারা গুড ফর নাথিং, they are not being able to do anything আমরা নিজেরাও control the situation। তো এখানে বাংলাদেশে একটা প্রবলেম ইন্টারনালি আছে, সেটাকে যদি ঢাকার জন্য যদি একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করতে হয়, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্যই ক্ষতিকারক হবে। বিকজ বাংলাদেশের মানুষরা চায় যে ইকোনমিক সিচুয়েশনটা ইমপ্রুভ করুক, যাতে কি যে যে ভেস্টেড ইন্টারেস্ট গুলো আছে বাংলাদেশের মধ্যে, তারা ওই সুযোগটা নিয়ে যাতে নেবারের মধ্যে প্রবলেম সৃষ্টি না করে। আমি আবারও আপনার সঙ্গে দ্বিমত পোষণ করি যে সরকারের ব্যর্থতা বা সরকারের দুর্বলতার কথা আমরা জানি, আমরা নিজেরাই বলছি যে ডক্টর ইউনূসের সাথে যারা আছেন দে আর নট ক্যাপাবল, এগুলো আমরা বারবারই বলছি। কিন্তু আমার মনে হয় না আপনি যদি দাবি করছেন যে এই দুর্বলতা থাকতে একটা ইন্ডিয়ান বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছে, এটি আমি আপনার সঙ্গে একমত নই। কারণ বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা থেকে শুরু করে ট্রানজিট বিভিন্ন ইস্যুতে জানে যে হাসিনা কিভাবে ভারতকে তোষণ করেছে, এবং সেই তোষণের কারণেই যে আমরা এখন 4 মাস হয়ে গেছে, হ্যাঁ, এখন হাসিনাকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশকে চিন্তা করতে হবে যে বাংলাদেশ নিজেরা কিভাবে বাংলাদেশকে গড়ে তুলতে পারে ভালো করে। হাসিনা আপনার দেশে বসে আছে, হাসিনা আপনার দেশে বসে না, সে যেখানে বসে থাকুক দাদা, যেখানে বসে থাকুক, বাংলাদেশে একটা ফ্যাসিস্ট কাপে আশ্রয় দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে সরকারের, কিন্তু যে দেখুন প্রবলেম হচ্ছে বাংলাদেশে, আমি একটু আগে বললাম যে বাংলাদেশের মানুষরা, আমি এখন অব্দি দেখিনি যে এই যে ইন্টারিম সরকার কোনোভাবে কোনো মানে রিয়াক্ট করেছে, বা এই যে বাংলাদেশে এত লোক মারা গেল তাদেরকে নিয়ে যে একটা চিন্তা, তাদেরকে নিয়ে একটা ভাবনা, আমি কিন্তু তাদের দেখিনি। মানে যেন রক্ত বয়েছে তো বয়েছে, ঠিক আছে, তো 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 সেই এই যে মানুষের কি, বাংলাদেশের মানুষের কি প্রাণের কোনো দাম নাই নাকি, যে এতগুলো লোক মারা গেল কিন্তু সরকার এগুলো নিয়ে কোনো কথাই বলছে না, বা এদের যে পক্ষেরই হোক আর কি, ভায়োলেন্সটা তো কোনোভাবে জাস্টিফাই করা যায় না। আপনি জুলাই বিপ্লবের কথা বলছেন, জুলাই বিপ্লবের কথা বলছেন পরে, হ্যাঁ। তো এটা হলো একটা সাইকেল, আমাদের এই সাইকেলটার থেকে বেরোতে হবে। সেই জন্য আমি বলছি দুপক্ষেই আর কি, সাইকেলটার থেকে বেরোবার জন্য কিন্তু আমি প্রথমেই শুরু করেছিলাম যে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট ইজ ফাইন, সেটা আরো ডিপেন্ড হোক, কিন্তু আমি চাই যে একটা পলিটিক্যাল এনগেজমেন্ট হোক। এখন পলিটিক্যাল এনগেজমেন্ট আমি একটু আগে বলেছি যে ভারত হচ্ছে বড় দেশ, তার নিজস্ব রেসপন্সিবিলিটিস আছে কিছু, সেই রেসপন্সিবিলিটিস গুলোকে ফুলফিল করার জন্য হয়তো ইন্ডিয়াকেই স্টেপ নিতে হবে এই পলিটিক্যাল এনগেজমেন্টটা করতে। কিন্তু পলিটিক্যাল এনগেজমেন্টটা করতে হলে তো কাউকে একটা এগিয়ে আসতে হবে, সেটা মানে যেটাকে আমরা বলি হু উইল বেল দ্য ক্যাট। তো সেই বেলিং অফ দ্য ক্যাট সেটা কে করবে? সেটা হয়তো ডিপ্লোম্যাটসরা করতে পারে দুই দলের। যে ওই যে ফরেন সেক্রেটারি বাংলাদেশ যাচ্ছেন, ভারতের ফরেন সেক্রেটারি, উনি কি গিয়ে সেই গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করতে পারবেন ফর পলিটিক্যাল এনগেজমেন্ট? আমাদের সেদিকে দেখা উচিত, রাদার দেন এটা বলা উচিত না আমার মনে হয় যে এ করেছে তো সে এটা করেছে। এখন যা ঘটেছে সেটা দুঃখজনক আর কি, এই যে দুদিকে টেনশন হয়েছে, একটা সাম্প্রদায়িক একটা জায়গায় চলে এসছে ব্যাপারটা, সেটা থেকে বেরোবার জন্য আমার মনে হয় যে একটা ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টের মাধ্যমে একটা পলিটিক্যাল এনগেজমেন্টে যাওয়া উচিত। তাহলে গিয়ে হয়তো দুটো দেশের যে পলিটিক্যাল এক্সিকিউটিভসরা আছে তাদের যে নেসেসিটিটা, যেটা দরকার, মানে যে দরকার বোধটা হওয়া উচিত, যে এই কয়েক মাস আগে গত হয়ে আমরা বলতাম বাংলাদেশ হচ্ছে আমাদের ক্লোজেস্ট ফ্রেন্ড, বাংলাদেশও তাই বলতো আর কি, কিন্তু সেই জায়গা ফিরে আসতে হাসিনা বলতো আর কি, হাসিনা বলতো, হ্যাঁ, ওই যে জায়গাটায় ফিরে আসা উচিত, সেই জায়গাটাতেই আমার মনে হয় যদি চেষ্টা হয় তাহলেই কিন্তু এই রিজনটায় একটা স্টেবিলিটি ফিরে আসবে, নাহলে কিন্তু সিচুয়েশন মে ওয়ার্সেন। সেটা আমার মনে হয় যে দুদিকেই মানুষরা, দুদেশেরই মানুষরা সেটা মনে করে যে সেটা কোনোভাবেই কাম্য না, তাই না? তো সেখানে আবার আপনার চ্যানেলের মাধ্যমে আমি এটা বলবো যে পলিটিক্যাল এনগেজমেন্টটা খুবই দরকার এট দ্য হাইয়েস্ট লেভেল।
এখন দাদা পলিটিক্যাল এঙ্গেজমেন্টের জন্য তো জনগণের একটা সাপোর্ট লাগবে, তাই না? পলিটিক্যাল ইয়ে তো চাপাই দিলে হবে না, যেটা হাসিনা করছিল। এখন ধর বাংলাদেশের পলিটিক্যাল এনগেজমেন্ট দেশের চিফ এক্সিকিউটিভ যাতে যাতে বৈঠক করে ব্যাপারটাকে একটা নরমালাইজ করতে পারে, সেইটা হলো অবজেক্টিভ আমার মতে। সেই অবজেক্টিভের জন্য কিছু গ্রাউন্ড আপনাকে তৈরি করতে হবে। বর্তমানে বাংলাদেশে হচ্ছে বিপ্লবী সরকারের কাছাকাছি মতো সরকার, মানে আমার মনে হয় না এগুলো কোনো বিপ্লবী সরকার। আমি কোনোভাবেই মানবো না এটা কোনোভাবে বিপ্লবী। এই সরকার অনেক, এই সরকারের লোকজনরা, তারপরে ছাত্র সমন্বয়করা অনেক, আর অন্যান্য কিছু কনস্টিটিউয়েন্ট পার্টিজ আছে, ইসলামিস্ট পার্টিজ আছে, তারা অনেক মানে ক্ষতি করেছে, বাংলাদেশেরই ক্ষতি করেছে। কিন্তু সেই জায়গাটার মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় যে সেই জায়গাটার থেকে বেরিয়ে এসে, যে আমরা ভাবছিলাম যে একটা বৃহত্তর একটা রিফর্মস হবে নানান ইনস্টিটিউশনস এর, সেই রিফর্মস গুলো কত মানে সময় লাগে, তার মধ্যে কি সেই সময় কি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিজরা দিতে রাজি আছে? বিএনপি কি রাজি আছে সেই সময়টা দিতে? এদের আমার তো মনে হয় না বিএনপি রাজি আছে আরো 4 বছর ওয়েট করার জন্য। তো সেখানে বেস্ট পসিবল সলিউশনটা আমি তখনই বলছি যে বাংলাদেশের মধ্যে পরিস্থিতিটা এবং ইন্ডিয়ান সরকার বলেন বা ইন্ডিয়ান রাজনৈতিক দলগুলো বলেন, তাদের সেই পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই এনগেজমেন্টটা দরকার। এখন ওই যে বললাম যে কার করা উচিত, এখন ভারত হচ্ছে বড় দেশ, আমার মনে হয় রেসপন্সিবিলিটিটা ভারতের, আর ভারতের ইন্টারেস্টের জন্যই কিন্তু ভারতকে সেই স্টেপটা নেওয়া উচিত একটা পলিটিক্যাল এনগেজমেন্টে আসার জন্য। আমি যেটি বলতে চাচ্ছিলাম, চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে ধরেন যে পরিমাণ প্রায় 2000-এর মতো ছাত্রের বুকের রক্ত, পঙ্গুত্ব, অন্ধত্ব মিলায় প্রায় 3-4 হাজার 5 হাজার মানুষের যে জীবনের উপর হাসিনাকে দুষ্কর্ম হচ্ছে, সেখানে ডক্টর ইউনূস চাইলেই এখন এক্সিকিউটিভ লেভেলে সমঝোতা করতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ভারত কিভাবে সীমান্ত হত্যা করেছে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বিডিআর 57 জন, না বিডিআর 57 জন রাখতে হবে। তাহলে এই অ্যান্টি ফিলিংস আর কতটা এটা দুধ দিতে পারে এখন বাংলাদেশের মানুষ? আমাকে শেষ করতে দেন দাদা, আমাকে শেষ করতে দেন। ধরেন এই যে বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা হত্যার পেছনে ভারতের হাত আছে। হাসিনাকে অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য ভারতের হাত ছিল। ভারত ইলিগেলি বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের বেনিফিট নিয়ে গেছে। ভারত বাংলাদেশের প্রতিটা জায়গায় মানে এটা অঙ্গরাজ্যের মতো বানিয়ে ফেলতে যাচ্ছিল, আমরা যেটা দেখেছি, এবং হাসিনারও সম্মতি ছিল। তো সেই জায়গাটা, এবং ডক্টর ইউনূসকে আমি যতটুকু বুঝি, এই মুহূর্তে জনগণের পালস যেটা, ছাত্রদের পালস যেটা, এবং আপনি যেটি বলছিলেন যে ডক্টর ইউনূস নর্থ ইস্টকে ইঙ্গিত করে কথা বলেছেন প্রথম বক্তব্যই, এবং আমার মনে হয় যে ভারত যদি নমনীয় না হয়, ভারতের পক্ষ থেকে যেটা আপনি বলছিলেন যে বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারতের উচিত হচ্ছে এগিয়ে আসা, আমি যেটি বলছিলাম দুঃখ প্রকাশ করা, সরি বলে একটা সমস্যার সমাধানের দিকে যাওয়া। নাহলে কিন্তু আমার মনে হয় না, আমি ডক্টর ইউনূসকে যতটুকু চিনি বা বুঝি, উনি হাসিনার মতো আত্মসমর্পণ করবে ভারতের কাছে, যে বৃহৎ প্রতিবেশী আমাকে মানতে হবে দাদা। নো, আপনি বন্ধু আমি বন্ধু, আপনি বন্ধু না আমি বন্ধু না। আমার মনে হয় ডক্টর ইউনূস এই পলিসিতে যাচ্ছেন। আমার মনে হয় ডক্টর ইউনূস হয়তো জানুয়ারি মাসে তার আরো সুর পাল্টাবে। উনি একটা অল পার্টি মিটিং ডেকেছেন। এখন অনেকে এটাকে ভাবছে এটা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি হতে পারে, সেটাও তো একটা ক্লাইম্ব ডাউন আমি বলবো। তারপরে যখন জানুয়ারি মাসে একটা অন্য পরিবর্তন আসবে মার্কিন যুক্তরাষ্ট্রে, তখন তার পজিশন কি থাকবে, তখন তার স্ট্যান্ড কি থাকবে, সেটাও আমাদের খুব ক্লোজলি অবজার্ভ করতে হবে। আমরা হচ্ছি সাংবাদিক, আমি কোন স্টেটের বক্তা না বা তাদের বক্তব্য রাখতে স্পোক্স পারসন না। আর আমি আশা করি বাংলাদেশের গণমাধ্যমের যারা আছেন, যারা ইয়েতে আছেন বা এই চ্যানেলগুলো যারা চালান আর কি, তারাও সাংবাদিক হিসেবেই নিজেদের পরিচয় দেবেন, এবং তাদের বক্তব্যগুলো সেরকমই হওয়া উচিত আর কি, যে কোনো স্টেটকে রিপ্রেজেন্ট না করে এই যে অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংস আর এই যে অ্যান্টি বাংলাদেশ ফিলিংস, সেটা যাতে না এগোয়, সেখানে আমার মনে হয় দুদিকেরই মিডিয়ার রোল অনেকটা মার্জিত হতে হবে, অনেকটা বেশি টেম্পার্ড হতে হবে, অনেকটা বেশি সংযম ইয়ে করে চলতে হবে। এই জিনিসগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এখন সেটা করবে কে? আমাদের ওই সাইকেল থেকে বেরোতে হবে, হাসিনা ওই করেছিল, হাসিনা ওই করেছিল, হাসিনা এই করেছিল। মুশকিলটা হচ্ছে আগে কি করতে হবে সেটা ভাবতে হবে। যে একটা পলিটিক্যাল এনগেজমেন্ট দরকার। সেই পলিটিক্যাল এনগেজমেন্টটা আমরা যদি না বলি, তাহলে সরকার কি দুপক্ষে সরকার কি বুঝবে যে হ্যাঁ মানুষ চায় যে একটা পলিটিক্যাল এনগেজমেন্ট হোক, যাতে কি টেনশনটা কমুক, আর চেষ্টা করা যাক যতটুকু পারা যায় ওভার এ টাইম ফ্রেম, একটা টাইমের ফ্রেমের মধ্যে রেখে সিচুয়েশনটাকে নর্মালাইজ করে, এবং আমাদের তরফ থেকে যে ডিপ্লোম্যাটিক স্টেপস গুলো নিয়েছে আর কি, যে ভিসা বন্ধ করে দেওয়া, শুধু হেলথ রিজনসে ভিসাটা দেওয়া এবং অন্য কোনো গ্রাউন্ডে ভিসা না দেওয়া, সেই জিনিসগুলো যাতে কমে, সেগুলো যাতে রিমুভ করা যায়, আমাদের মনে হয় সেখানে গিয়েই কিন্তু ওই এনগেজমেন্টটা শুরু হতে পারে। তো এই জায়গাগুলো, এই ছোট্ট ছোট্ট স্টেপস গুলো না নিলে কিন্তু এই পিরিয়ড অফ আনসার্টেনিটি যত প্রলং হবে, ততটা দুদেশের জন্যই কোনোভাবেই ভালো হবে না আমার মনে হয়।
তবে দাদা ধরেন ভিসা বন্ধ করে দিলে, চিকিৎসা করতে না দিলে, পেঁয়াজ বা চিকিৎসার জন্য যাওয়ার ভিসা না, এখন বাঙালিরা যদি না যায়, আপনার কি মনে করেন ইন্ডিয়ান হসপিটাল গুলো কি দাঁড়াবে? বাঙালিরা না গেলে তারা অন্য জায়গায় যাবে, তাদের কস্টটা বেড়ে যাবে, মালয়েশিয়া যাবে, হয়তো সিঙ্গাপুরে যাবে বা অন্যান্য জায়গায় যাবে। হ্যাঁ, আমাদের এখানে হাসপাতালগুলো বা অন্যান্য ব্যবসায়িক যে এগুলো আছে, নিউ মার্কেট ঘিরে যে ব্যবসায়ীরা আছে, তারা সাফার করবে। এখন তাদের নতুন নতুন জায়গা দেখতে হবে। এখন তারাও যদি চাপ সৃষ্টি করে, বিজনেসম্যানদেরও তো নিজেদের ইন্টারেস্ট আছে, আমার মনে হয় যে তারাও নিশ্চয়ই নিজেদের চ্যানেলের মাধ্যমে সেই চাপটা সৃষ্টি করার চেষ্টা করছে পলিটিক্যাল নেতাদের উপরে, যে আপনারা আমাদের ক্ষতি হওয়ার থেকে বাঁচাতে গেলে আপনাদের এনগেজ করতে হবে। ওই যে আমি আগেও বলেছি, বারবার রিপিট করছি, পলিটিক্যাল এনগেজমেন্টটা খুবই জরুরি। সেটা আমাদের তরফ থেকে চাপ সৃষ্টি করার পরে হোক বা বাংলাদেশের মানুষদের পক্ষ থেকে চাপ সৃষ্টি করার পরে হোক, সেই জায়গাটায় যেতে হবে। এটা ইনএসকেপেবল। এখন সেটা না হওয়া অবধি এই আনসার্টেনটি যদি চলতে থাকে, তাহলে খুবই দুঃখজনক জায়গায় ইন্ডিয়ান ব্যবসায়ীরা আবার শুভেন্দু অধিকারীর কাছ থেকে টাকা নিয়ে নিতে পারে, যে তুমি এত কথা বলছো, সর্বনাশ করছো, দাও ফাইন দাও, আমাদেরকে ক্ষতিপূরণ দাও। এটা তাদের ক্ষতিপূরণ ও বিজেপি আর কি দেবে? এখন এই ব্যবসায়ীদের এখন পলিটিক্যাল রাজনৈতিক যারা নেতারা আছে রেসপন্সিবল, তাদের সঙ্গে বৈঠক করে তাদের বোঝাতে হবে যে আমাদের ক্ষতি হওয়াটা মানে কিন্তু এটা পশ্চিমবঙ্গের ইকোনমি এমনিতেই ভালো না, তো সেখানে যদি আরো খারাপ হয় তাহলে তো এদেরই ইম্প্যাক্ট করবে, তাই না? সেটা আমাদের রাজনৈতিক নেতারা যারা পশ্চিমবঙ্গে আছে তাদের বেশি মানে গভীরভাবে সেটা ভাবতে হবে। শুভেন্দু অধিকারী তো বৈধ অবৈধ প্রচুর টাকা, কোনো সমস্যা নেই। তো দাদা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় জাতিসংঘ নিয়ে মাথা ঘামাচ্ছে কেন, কি মনে করেন আপনি? আমার মনে হয় যে বললাম, সবাই এই মুহূর্তে এখন একটা ন্যাশনালিস্ট কার্ড খেলছে, একটা নিজেদের কনস্টিটুয়েন্সিকে ধরে রাখার জন্য কার্ডটা খেলছে। তো সেটা বোঝা যায় আর কি। হয়তো অনেকেই চায় না এই মুহূর্তে একটা সলিউশন চলে আসুক, কিন্তু সলিউশনে তো আসতেই হবে। কেন কিনা এই দুটো দেশের মধ্যে কত 4000 উপরে কিলোমিটারের বর্ডার আছে, সেখানে এতগুলো বর্ডার পয়েন্টস আছে, এতগুলো ইমিগ্রেশন চেকপোস্ট আছে, এখান দিয়ে নর্মাল টাইমসে যেই পরিমাণ মানুষ আসা যাওয়া করতো আর কি, হ্যাঁ, সেই জায়গাটায় যদি মানে খারাপ হয়ে যায় বা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলে, সেটা একটা প্রলংড পিরিয়ডের জন্য আমার মনে হয় যে এটা দুদিকের জন্যই ক্ষতিকারক হবে আর কি। এখন আমি আশায় আছি যে আমাদের ফরেন সেক্রেটারি যাচ্ছেন, আমার মনে হয় যে ওখানে যদি উনি ফরেন মিনিস্ট্রির সঙ্গে যারা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি হ্যান্ডেল করেন তাদের সঙ্গে যদি এনগেজ করে একটা পলিটিক্যাল লেভেলের লাইনে একটা চ্যানেলাইজ করতে পারে, একটা ডায়ালগ হতে পারে, তাহলে হয়তো I am hopeful. আমার সমাধান যে আমাদের দুটো প্রশ্ন আপনার কাছে। আপনি মাঝখানে বলছেন বাংলাদেশের মিডিয়ার কথা। বাংলাদেশের মিডিয়াগুলোর ভেতরে এখন আপনাদের লোকজন বসা, কিন্তু হাসিনা যেসব লোকজন সেট করছে আপনাদের, ওরা কিন্তু এখনো দায়িত্ব পালন করছে, যার ফলে বাংলাদেশের মিডিয়া আপনি ওইভাবে কোনো কাউন্টার কিছু দেখছেন না। ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে তাদের তেমন কোনো প্রচারণা নাই। তো আপনি মাঝখানে বলছিলেন যে বাংলাদেশের যে প্রভাব ইন্ডিয়া হারাচ্ছে, সে প্রভাব ইন্ডিয়া ফিরে পেতে চায়। বাংলাদেশের উপরে ইন্ডিয়ান যে প্রভাবটা তৈরি হয়েছিল গত 16-17 বছরে, তো আপনি কি মনে করেন যে হাসিনাকে বাংলাদেশের উপরে ভারতের প্রভাব শেখ হাসিনা আসার আগেও ছিল? অস্বীকার করছেন? বরঞ্চ বাংলাদেশের উপরে ভারতের প্রভাব অনেকটাই ক্ষয় হয়েছিল যখন শেখ হাসিনা ছিল, আর সেটা বাংলাদেশের মানুষের মধ্যে থেকেই ক্ষয়টা হয়েছিল আর কি। হ্যাঁ, এখন সেই জায়গাটাকে ফেরত পাওয়ার জন্য ভারতকে তো সেই মানে যদি তারা দেখে থাকে যে হ্যাঁ সেই ক্ষয়টা হয়েছিল আর সেটাকে আমরা মানে নর্মালাইজ করবো আর কি, তাহলে ওই যে বললাম একটু আগে যে ভারতকে সেই স্টেপটা নিতে হবে একটা বড় রাজ্য হওয়ার জন্য। বাংলাদেশের সঙ্গে বা বাংলাদেশের মানুষের সঙ্গে কিভাবে এনগেজ করে বা রি এনগেজ করে এই পিপল টু পিপল রিলেশনশিপটাকে নর্মালাইজ করা যেতে পারে। তো এই আমরা দুদিকেই বলতাম, বা বরঞ্চ এখান থেকে বেশি বলা হতো যে পিপল টু পিপল রিলেশনশিপ শুড বি ফাইন। কিন্তু পিপল টু পিপল রিলেশনশিপ কি এখন ফাইন? আমার তো তা মনে হয় না। আমার মনে হয় বাংলাদেশের লোকেরা এখন শুধু বাংলাদেশে ভারতের সরকারকে না, ভারতীয়দের বিরুদ্ধেও তাদের মনোভাব চলে গেছে। তো সেই জায়গাটাকে যদি ঠিক না করতে পারে, আমার মনে হয় এই অঞ্চলে সেটা ভারতের বড় একটা মানে নেগেটিভ ইয়ে হয়ে যাবে আর কি। এই রি-এনগেজমেন্টের জন্য ভারতের পক্ষ থেকে প্রথম পদক্ষেপটা কি নেওয়া উচিত আপনি মনে করেন? আমার তো মনে হয় যে প্রথম পদক্ষেপ নেওয়া উচিত হলো যে একটা পলিটিক্যাল লেভেলে একটা কনভারসেশন হোক, বা একটা যেটাকে আমরা বলি ওই সফট ডিপ্লোমেসি,
সেইটাকে মানে অনেকগুলো জায়গা আছে কিন্তু সেই সফট ডিপ্লোমেসিটাকে আবার রিভাইভ করার জন্য, হ্যাঁ, বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি একটা করা উচিত। আমার মনে হয় এই দুটো জিনিস প্রথমে করলে হয়তো অনেকগুলো রাস্তা খুলে বেরিয়ে আসতে পারে। তো সেখানে আবারও বলছি যে সেখানে দুদেশের মানুষকেই সেই এনগেজমেন্টটাকে করতে হবে। আর আমি হোপফুল যে হয়তো আমাদের ফরেন সেক্রেটারির ভিজিটের পরে একটা রাস্তা বেরোতে পারে। হাসিনাকে ফেরত দিতে পারে না ইন্ডিয়া? আমি সেটা বলতে পারবো না, আমি তো আর সরকারকে রিপ্রেজেন্ট করি না, কিন্তু যেটা যেটা আমি জানি, যেটা আমি বুঝি আর কি, যে বাংলাদেশে কিন্তু লোকজনের, এটাও বললাম কিছুক্ষণ আগে, বাংলাদেশের লোকজনের জীবনের কোনো খুব বেশি দাম নাই। আমরা সেটা দেখেছি আগস্ট মাসের এই কিলিংস এর পরে। তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওয়াজ অলসো ভেরি ব্যাড। তো আমরা সেটা দেখছি। তো অনেকে, আমার মনে হয় যে অনেকে আছে ভারত সরকারের মধ্যে, আমার মনে হয় যারা বুঝতে পারছে বা যারা ভয় পাচ্ছে বা তারা আশঙ্কায় আছে যে শেখ হাসিনাকে ফেরত দিলে শেখ হাসিনা যে মহিলা, সেটা কনসিডার না করে তার ক্ষতি করতে অনেকেই চাইবে আর কি। আর আমি বললাম যে এই আমার মনে হয় না আজকে বিচার ব্লাড ফর ব্লাড না, বিচারের জন্য যেভাবে ইয়ে হয়েছে তার প্রতি ক্ষোভ আছে, যে কোনো কিছুই হতে পারে আমি আশঙ্কা করি। কিন্তু আমি চাই না যে এইভাবে ব্লাড ফর ব্লাড ইজ দ্য আনসার আর কি। আমার মনে হয় যে উপযুক্ত সময়, আমার মনে হয় যে উপযুক্ত সময় উইথ উপযুক্ত এভিডেন্স, উইথ উপযুক্ত মানে যে প্রক্রিয়াটা ফলো করে সে যদি এখন বাংলাদেশে আদৌ ফিরতে পারে, আমি খুব বেশি হোপফুল না সে ফিরতে পারবে এত তাড়াতাড়ি। তো আমার মনে হয় যে সেইখানে একটা অন্য জায়গায় বিচার, যেটার কথা আমরা বলি বিচার বা জাস্টিস, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশের মানুষরাই ডিসাইড করবে। বাট হ্যাঁ, একটা এমন একটা সময় হওয়া উচিত আমার মনে হয় যেখানে আর কি ওই মানে একটা প্রপার ইনস্টিটিউশনাল রুল অফ ল মাধ্যমে সেটা যদি হয়, তাহলে তো শি হ্যাজ টু ফেস অর শি শুড ফেস জাস্টিস সেদিক দিয়ে দেখতে গেলে। কিন্তু সেটার জন্য আমার মনে হয় যে আরেকটু হয়তো সময় দরকার হতে পারে। কিন্তু এই যে একটু আগেও বললাম আর কি, আমার আশঙ্কা, আমার মনে হয়, আমার ধারণা যে সে হয়তো বাংলাদেশে যেভাবে পপুলারিটি হারিয়েছে, সে হয়তো বাংলাদেশে ফেরার মতন আর সুযোগ পাবে না। কিন্তু আপনি যদি দেখেন যে এরকম গণহত্যার পরে, এরকম লুটপাটের পরে আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগ, কারোর মধ্যে কোনো অনুশোচনা নাই, এবং তারা কিন্তু এখনো ধরো মারো কাটো, নানা রকম উস্কানি দেওয়া, নানা রকম। আমি একটা কথা ভাবছিলাম যে এগুলো যে এই মোটিভেটেড ভাবে এগুলো লিক হয় কি করে? সে নিজের পার্টির লোকজনদের সঙ্গে কথা বলছে, আবার সেই টেলিফোন কনভারসেশন গুলোই আবার বেরিয়ে যাচ্ছে। তো এগুলো অনেকে ভাবছে এআই জেনারেটেড না, নাকি এগুলো ইচ্ছে করেই করা হচ্ছে, যে যাতে কি এগুলো যাক ঠিক আছে, মানুষ উত্তেজিত হোক, আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনরা ভাবে যে হ্যাঁ শুনি এখনো আছেন, বা আমি এটা ঠিক ধরতে পারিনি এখন অব্দি, যে তার পার্টির লোকজনদের সঙ্গে কথা বলছে আবার সেগুলোই লিক হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেই যাচ্ছে, এগুলো পাবলিক সেন্টিমেন্টস তার বিরুদ্ধেই যাবে এগুলো তো শুনে। তো এগুলো কেন হচ্ছে আর কি? তো এটা খুব মিস্টিরিয়াস একটা ব্যাপার, সেটার পেছনে যে রহস্যটা কি সেটা জানার আমার খুব ইচ্ছা আছে। আমি এখনো ধরতে পারিনি যে এই লিক গুলো কি করে হয়। এটা উনি বলে দেয় যে ছেড়ে দিতে, উনিও নাকি ছেড়ে দেয়, আমি অন্য সূত্রে শুনছি আর কি। উনিও রেকর্ড করে, এরাও রেকর্ড করে, সবাই সবার মতো করে ছেড়ে দেয়। তো আপনি তো ধরেন, যেটা আমি বলছিলাম, ভারতে ধরেন ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক নেতারা আশ্রয় নিয়েছেন, কারোর সঙ্গে আপনি যোগাযোগ করেছে কিনা আমি জানি না। আপনি দেখেন যে কোনো অনুশোচনা নাই, কোনো সরি নাই, এবং এখন আমরা দেখছি যে প্রতি মাসে $16 বিলিয়ন করে লুট হয়েছে বাংলাদেশ থেকে, যে শ্বেতপত্র বেরিয়েছে তাতে। তো একটা দল, এরকম একটা পুরাতন দল, এরকম অপরাধ করার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। সেই দল, আপনি যেটি বলছিলেন শেখ হাসিনা তার জীবদ্দশায় ফিরে আসতে পারে কিনা আপনি সন্দেহ পোষণ করছিলেন, মানে যে পপুলারিটি তারা হারিয়েছে। তো আরেকটা প্রসঙ্গে যেতে চাই, যেটি আপনি বলছিলেন যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের চেঞ্জ হলে আপনি কি মনে করেন মার্কিন ব্যুরোক্রেসি বাংলাদেশের ভারতের মতো না, মার্কিন ব্যুরোক্রেসি তারা তাদের মতো করে চলে, তারা কোনো ইন্ডিয়ান মিডিয়ার প্রপাগান্ডা বা টুইটারের প্রপাগান্ডায় কিন্তু তারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। তো আপনি কেন ভাবছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নিয়ে বাংলাদেশের ভাবমতো একটা বিষয় নিয়ে এত সিরিয়াসলি দেখবেন? আপনি কি কেন এটা আশঙ্কা করেন? আমি তো বলছি না, আমি তো বললাম যে জানুয়ারি মাসে যখন উনি ফর্মালি প্রেসিডেন্টের পদে ইয়ে করবেন, উনি কি মানে ওনার ফার্স্ট টার্গেট হবে হচ্ছে ইউক্রেন যুদ্ধে, সেকেন্ড টার্গেট হবে হচ্ছে গাজার যুদ্ধ, হামাসের সঙ্গে যুদ্ধ, এগুলো নিয়ে ইয়ে করতে। বাংলাদেশ তো অনেক পরের ব্যাপার আর কি।
তো ইমিডিয়েটলি তো আমি দেখছিও না যে উনি এইদিকে নজর দিতে পারবেন। আর আর উনি হচ্ছেন রিপাবলিকান, উনি এখন একটা মানে যেই পলিসিটা ফলো করছিল বাইডেন সরকার, ডেমোক্র্যাটদের বাইডেন সরকার, সেটাকে ইমিডিয়েটলি ওভারটার্ন করে দেবে ওভারনাইট, আমি সেটা দেখতে পাচ্ছি না জানুয়ারি বা জানুয়ারির ধারে কাছে কোথাও। তো তো আমাদের সেটা এক্সপেক্ট করা উচিত না এই মুহূর্তে যে ট্রাম্প সরকার চলে এলে এখানে পরিস্থিতি পাল্টে যাবে, আওয়ামী লীগের আবার মানে ভালো অবস্থা ফিরে আসবে। আমি সেটা এক্সপেক্ট করছি না এত তাড়াতাড়ি। আমি এটাও এক্সপেক্ট করছি না যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে সলিউশনটা কোনো থার্ড পার্টি এত তাড়াতাড়ি করে দিতে পারবে। আমার মনে হচ্ছে যে দুটো পার্টি, মানে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং আমাদের মোদী সরকার, দুজনকেই কিন্তু এখন মানে 4 মাস হয়ে গেল আর কি, দুজনকেই কিন্তু এখন দেখতে হবে যে কিভাবে তারা নিজেরা বাইল্যাটারাল লেভেলে কিভাবে এনগেজ করে সিচুয়েশনটাকে আস্তে আস্তে ওভার এ পিরিয়ড অফ টাইম নর্মালাইজ করা যেতে পারে অ্যাক্রস মোস্ট ফ্রন্টস আর কি। তো ডক্টর ইউনূসের বন্ধু হিলারি ক্লিন্টন যখন ফরেন মিনিস্টার ছিলেন, তখনও কিন্তু ধরেন আমরা ডক্টর ইউনূস কোনো ইলিগাল প্রেশার ক্রিয়েট করেছেন বা কোনো সুবিধা নিয়েছেন আমরা দেখি নাই। তো আমি যতটুকু বুঝি বা যতটুকু খোঁজখবর দেখছি এই সরকারে, তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে খুব বেশি ভাবছে না। কারণ ডক্টর ইউনূস খুব সম্ভবত যদি এইসব ক্ষমতার বলয় ব্যবহার করতে চাইতেন, হিলারি সময় করতে পারতেন। তো ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, আমার মনে হয় সেটি দিয়ে তিনি ওভারকাম করতে পারবেন, আমি এটি আশা করি, কারণ এখনো জনগণের সমর্থন আছে তার প্রতি। তো দাদা, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আমি ইসকন নিয়ে কথা বলছিলাম। ইসকন কিন্তু বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপরে বিভিন্ন সময় তাদের মন্দির দখল করা থেকে শুরু করে নানা রকম অত্যাচার করেছে। তো ভারতের মতো এই একটা হিন্দুত্ববাদী সরকার যেখানে ক্ষমতায়, সেখানে তারা ইসকনের পক্ষে এই পরিমাণ মানে সমর্থন কেন দিচ্ছে, বা ইসকনের উস্কানিতে তারা কেন লাফালাফি করছে, এইটা যদি একটু বুঝাই বলতেন, বা এটা জানানো যায় কিনা। যে আমার তো মনে হয় সবাই জানে যে বাংলাদেশে সনাতনী হিন্দুরা কিভাবে ইসকনের দ্বারা ক্ষতিগ্রস্ত কিনা আমি জানি না কত কি লেভেলের ক্ষতিগ্রস্ত, কিন্তু ওই যে আমি বললাম মানে বেশ কিছুক্ষণ আগে যে বাংলাদেশের যারা হিন্দুরা থাকে আর কি, তারা কিন্তু ইসকনের ফলোয়ার না, তারা সবাই। এটা কিন্তু খুব ক্লিয়ারলি জেনে যাওয়া উচিত বাংলাদেশের মানুষদের, যে ইসকন কিন্তু বাংলাদেশের হিন্দুদের রিপ্রেজেন্ট করে না। এখন সেই জায়গাটা, এটা আমি জানি না বাংলাদেশের কোনো ধরনের কিনা হওয়া বলে ভালো হতো আর কি, যে হিন্দুরা কি সত্যি ইসকনকে পছন্দ করে বা ইসকনের ফলোয়ার্স। আমার মনে হচ্ছে ইসকন হচ্ছে একটা ফ্রিঞ্জ এলিমেন্ট। এখন সেই ফ্রিঞ্জ এলিমেন্ট যেভাবে এই রিসেন্ট টাইমসে সামনে এসছে, আমার তো মনে হয় যে সার্টেনলি এদেরকেও ইউজ করা হয়েছে। কিভাবে ইউজ করা হয়েছে সেটা আমি ছেড়ে দেবো বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের পুলিশের উপর, বাংলাদেশের গণমাধ্যমের উপরে, সেটাকে আরেকটু ফোকাস করে সেটাকে ভালো করে লোকজনের সামনে আনা। নিশ্চয়ই সেই অপরচুনিটি আছে। এখন সেটা হলো বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের গণমাধ্যমরা কিভাবে এটাকে এক্সপোজ করতে পারবে, কতটা পারবে, সেটা তাদের উপর নির্ভর করছে। তো বাট একটা কথা বলবো যে এখানে একটা চেষ্টা নিশ্চয়ই হবে যে ইসকনের পিঠে চড়ে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি হিন্দুদের মোবিলাইজ করার একটা চেষ্টা করেছে, আর আগামী দিনে হয়তো করবে, যদি এই ইস্যুটা আমি যে বললাম পলিটিক্যাল লেভেলে সেটেল না হয়। তো দেখা যাক, আমরা অপেক্ষা করি, সময় বলে দিবে কি হবে। বাট আপনি যেমন কোনো ধরনের টেনশন চান না, আমিও টেনশন চাই না। দুই সম্পর্ক থাকুক, একটি ভালো সম্পর্ক থাকুক। এবং আমি তো মনে করি যে অতীতে তারা বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে যেভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল, সেই জন্য তারা দুঃখ প্রকাশ করে বের হয়ে এসে একটি নতুন সম্পর্ক নির্মাণ করা উচিত। জনাব চন্দন নন্দী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কোনো শেষ মন্তব্য যদি আপনি করতে চান। শেষ মন্তব্য বিশেষ কিছু না। আমিও চাই যে বাংলাদেশে সিচুয়েশন নর্মালাইজ হোক, শুধু এই পার্টিকুলার ইন্ডিয়ার ইস্যুতে না, বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক লেভেল থেকেই আমি চাই যে এই যে প্রলং পিরিয়ড অফ আনসার্টেনটি, কবে নির্বাচন হবে, মানুষ চায় নির্বাচন হয়তো, কিন্তু হ্যাঁ, মানুষকে এটাও বুঝতে হবে যে এই সরকারের কিছুটা সময় দরকার, যাতে কি কিছু মানে যে ইমিডিয়েট যে এরিয়াগুলো আছে অ্যাটেনশন দেওয়ার মতন, সংস্কার তো লং টার্ম ব্যাপার হয়, সেখানে সংস্কার যখন করতে হবে তখন রাজনৈতিক দলকে বাদ দিয়ে করাটা আমার মনে হয় যে কোনো রেজাল্ট ওরিয়েন্টেড ব্যাপার হবে না আর কি।
তো তাছাড়া ইউনূস সরকারের লেজিটিমেসিটা কতটুকু আছে মানে এই রিফর্মস গুলোকে ক্যারি আউট করার জন্য, সেটাও ভাবতে হবে। তো আমি চাই যে একটা রিজনেবল পিরিয়ডের মধ্যে একটা বাংলাদেশের নির্বাচন হোক, যাতে কি বাংলাদেশের মানুষরা ট্রু ডেমোক্রেসিটা টেস্ট করতে পারে আবার। সেই স্বাদটা তো হারিয়ে গিয়েছিল অনেকদিন আগে, সেই স্বাদটা যদি আবার ফিরে পায়, তাহলে আশা করি যে বাংলাদেশ একটা মানে ফ্রিডম লাভিং কান্ট্রি। আর আমি চাই যে তাদের বাংলাদেশের ডেমোক্রেসিটা যাতে ভালোভাবে মানে ভালো একটা স্থান পায়, ইট বিগিনস টু ডিগ ডিপ রুটস আর কি। আর মোস্ট ইম্পর্টেন্টলি ইকোনমিক জায়গাটা যাতে ঠিক হয়। প্রত্যেক দিন আমি শুনি আর কি প্রাইস রাইজের ব্যাপার গুলো আর কি। তো সেই ইকোনমিক সিচুয়েশনটা, এই দুটো পয়েন্টে আমি বলবো যে পলিটিক্যাল লেভেলে আর ইকোনমিক লেভেলে যাতে কি একটা বাংলাদেশের মতন দেশ একটা নর্মাল জায়গায় ফিরে আসতে পারে, সেটাই আমি কামনা করি এবং চাই। তবে দাদা আবার ওই কথাই আসে যে ধরুন গত 15-16 বছরের 3-4টে নির্বাচনে ভারত যেভাবে শেখ হাসিনা স্বৈরতন্ত্রকে বা তথাকথিত ভোটকে সমর্থন দিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে বাংলাদেশের, সেটি রিগেইন করতে আমাদেরকে সমর্থ লাগবেই। পাশাপাশি আমরা যেটা মনে করি যে ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে কিছু সংস্কার, তিনি কিন্তু ওনার লেজিটিমেসি ওইভাবে নাই সংস্কারের, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামতের ভিত্তিতে কিছু সংস্কার না হলে আমাদের গণতন্ত্র বা মজবুত গণতন্ত্র ফিরে যেতে সমস্যা হবে। তবে আপনার সাথে আমি একমত যে একটি রোডম্যাপ দেওয়া উচিত, কবে নাগাদ নির্বাচন হবে, সেভাবে জনগণ হয়তো মেন্টালি একটি প্রিপারেশন নিতে পারে, রাজনৈতিক দলগুলো পারে। জনাব চন্দন নন্দী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ কনক। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমরা ভারতের সঙ্গে কোনো ধরনের কোনো সংঘর্ষ চাই না, সংঘাত চাই না, কিন্তু পতিত স্বৈরাচার বিতাড়িত শয়তান হাসিনা ভারতে বসে যেভাবে তার দ্বারা সুবিধাভোগী ভারতের বিভিন্ন রাজনীতিবিদ বা বিভিন্ন ইন্টারেস্টেড গ্রুপের সাথে মিলে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। ইতিমধ্যে ভারতের গণমাধ্যমের যে প্রচারণা বা হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের যে প্রচারণা, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি শুভেন্দু অধিকারীর যে প্রচারণা, তাতে এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়। আমার মনে হয় যে ভারতের রাজনীতিবিদদেরও শুভবুদ্ধির উদয় হবে। বাংলাদেশও প্রয়োজনে যেটি চন্দন নন্দী বলছিলেন যে একটি ডিপ্লোম্যাটিক এবং একটি পলিটিক্যাল একটা বৈঠকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে প্রয়োজনে কিছুটা ছাড় দিয়ে হলেও একটি সমাধানের দিকে যাবেন। কারণ যত বেশি বৈরিতা থাকবে ততই উভয় দেশের জন্য ক্ষতিকর। আমার মনে হয় যে এই জায়গাগুলো রাজনৈতিক নেতারাই ঠিক করবেন কি হবে। তবে আমার দেশের প্রশ্নে কোনো ছাড় নাই, আমার দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নাই। হাসিনা যতটুকু বেনিফিট দিয়েছে